দেশেও একটা বসন্ত বিপ্লব, আরব বিপ্লব, এরকম একটা স্প্রিং রেভলিউশন তৈরি করার মতন একটা চেষ্টা বারবার হয়েছে এবং এটা নির্দিষ্টভাবে টুকরে গ্যাং আমরা যাদেরকে বলি, ওক যাদেরকে বলি, তারা চেষ্টা করেছে। ছবিগুলো দেখাবো পরপর। প্রথম ছবিটা শাহিনবাগে হঠাৎ করে সবাই মিলে একসাথে বলতে শুরু করলো শাহিনবাগ আন্দোলনটা ভারতে থাকার আন্দোলন, আমরা অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকবো। আরে কেউ বের করে দিচ্ছে না এই দেশ থেকে। এই দেশের দীর্ঘদিন ধরে যারা রয়েছেন তারা এই দেশেই রয়েছেন। এনআরসি তার নামে নাকি সারা দেশ থেকে সংখ্যালঘুদেরকে বের করে দেওয়া হবে। হাওয়া তোলা হলো, রাস্তায় নামা হলো। শাহিনবাগের মতন গুরুত্বপূর্ণ দিল্লির অংশ দিনের পর দিন, মাসের পর মাস বন্ধ থাকলো। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলাটি গেল, তারপর অবশেষে তাদেরকে ওঠানো হলো। এই শাহিনবাগ লবির পর আমরা একাধিক জিনিস দেখেছি, কিন্তু তার আগেও যদি আমি একবার এর ইতিহাসটা বলি, কোথাও না কোথাও হয়তো ডিপ স্টেটের সাথে জড়িত। এরপর 2021-এর 26শে জানুয়ারি রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লায় সেই ভয়ানক ছবি, খালিস্তানি যে আন্দোলন আমরা দেখতে পেলাম, রাস্তার মধ্যে ট্র্যাক্টর নিয়ে তারা রাস্তা আটকে দিল, লাল কেল্লায় ভারতের পতাকা খুলে খালিস্তানি পতাকা লাগিয়ে দেওয়ার চেষ্টা হলো এবং এই সমস্তটা হলো কিন্তু একেবারে ভারতের রাজধানী শহর দিল্লিতে একটা বার্তা দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যে ভারতে গণতন্ত্র ফেল করে গেছে। এরপরে কৃষক আন্দোলন, সরাসরি কৃষক আন্দোলনে খালিস্তানি যোগ আমরা দেখেছি। বার্তা দেওয়া যে ভারতবর্ষের কৃষকরা জেহাদ ঘোষণা করেছে, ভারতবর্ষের কৃষকরা বিপ্লব করছে, এই মুহূর্তে দ্রোহ বা এমন একটা পরিবেশ তৈরি করছে যাতে নরেন্দ্র মোদীর গদি টলমল। এবং তার থেকেও ভয়ঙ্কর, ডিপ স্টেটের সবচেয়ে বড় যে চক্রান্তটা, ভারতবর্ষের মতন দীপ্তাশ্ব যশ 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তাকে অলমোস্ট 40 মিনিট পাঞ্জাবের একটি ফ্লাইওভারে অবরুদ্ধ থাকতে হলো। তার কারণ পাঞ্জাবে একটা অংশকে খেপিয়ে তোলা হলো যে প্রধানমন্ত্রীকে ঠিক এভাবে রুখে দেব। আমরা এমন একটা দেশ থেকে দীপ্তাশ্ব যশ বিলং করি, দুর্ভাগ্যক্রমে যে দেশে আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন, আমরা এমন একটা দেশ থেকে বিলং করি যেখানে আমরা মহাত্মা গান্ধীর অ্যাসাসিনেশন দেখেছি, আমরা রাজীব গান্ধীর অ্যাসাসিনেশন দেখেছি এবং আরেকবার যেন প্লট টু কিল প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে দাও। এটা একটা মারাত্মক ছক এবং এই ছকটা যত 2026 এগোচ্ছে, 29 এগোচ্ছে, আরও বোধহয় বাড়বে। আমাদের কি করণীয়? দেখো ময়ূক, প্রথম কথা আমি নিজুমদার কথার সূত্র ধরে কয়েকটা পয়েন্ট বলবো। তোমার মনে আছে রূপম ইসলাম নামে এক গায়ক বছর দুয়েক আগে একটা প্রোগ্রামে, স্টেজ প্রোগ্রামে হঠাৎ তার পেছনে উমর খালিদের ছবি লাগিয়ে প্রোগ্রাম করলেন, যেন উমর খালিদ কোনো শহীদ কোনো, এবং যেখানে যে উমর খালিদ কিনা স্লোগান তুলেছিল ভারত তেলে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, প্রমোট কাকে করছে? ওই টুকরে হোঙ্গে মানসিকতাকে রূপম ইসলাম প্রমোট করছেন। আরও তুমি পিছিয়ে যাও, সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম উপন্যাস লিখছেন, সেখানে উপন্যাস শুরু হচ্ছে কোত্থেকে না, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে। কারা এলো, কোথা থেকে এলো, কেন তারা উদ্বাস্তু হলো, কোথাও বলা নেই। পুরো একটা ইতিহাসকে সম্পূর্ণভাবে চেপে দেওয়া হলো। এবং তুমি তারই ধারাবাহিকতা দেখো আজকে, এই যে যখন বিবেক অগ্নিহোত্রীর সিনেমা বেরোতে যাচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং নিয়ে, তাকে প্রোপাগান্ডা বলে চালানো হচ্ছে। এই যে তুমি বলছো না টুলকিট, এই টুলকিট এভাবেই চলে। তুমি দেখো একটা জিনিস, প্রফুল্ল রায় বলে একজন লেখক মারা গেলেন কদিন আগে, তুমি সরকারি স্থলে কতটা হইচই দেখলে, 21টি তোপের তুমি সালামি দেখলে না, অথচ এর আগে অন্য লেখকদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে, কারণ ওই ইতিহাসটা চেপে রাখতে চায়। ঠিক তেমনইভাবে এর একটা নতুন ইতিহাস লিখতেও চায়। তুমি দেখো গুজরাট দাঙ্গা নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে, 7-8টা সিনেমা, যেখানে একতরফাভাবে হিন্দুদেরকে দোষ দেওয়া হয়েছে, নরেন্দ্র মোদীকে দোষ দেওয়া হয়েছে, কিন্তু কেউ বলেনি যে গুজরাট দাঙ্গায় 239 জন হিন্দুও মারা গেছিলেন। তার আগে গোধরাতে একটা ট্রেনের পুরো কম্পার্টমেন্ট আস্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা কেউ বলেনি। এই যে তুমি বলছো না যে টুল কিট বা ডিপ স্টেটের ন্যারেটিভ, এই ন্যারেটিভটা তৈরি করেন। এই যে তুমি বললে না একটু আগে যে লাল কেল্লায় খালিস্তানি পতাকা ওড়ানোর চেষ্টা করা হয়েছিল, তুমি খেয়াল করে এক সাংবাদিক রাজদীপ সারদেশাই, তিনি লাইভ চ্যানেলে নিউজে বলে দিয়েছিলেন একজন নাকি কৃষক গুলি খেয়ে মারা গেছে, অথচ মারা যায়নি। অর্থাৎ টুলকিটটা ওরকমই ছিল যে আমরা এমন কিছু করব যাতে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে এবং আমরা সেটা থেকে একটা সিভিল আনরেস্ট তৈরি করব। এই হচ্ছে এদের বরাবরের পন্থা। এর মধ্যে তোমার শুধুমাত্র জামাত আছে তা নয়, বেশ কিছু মিশনারি এনজিও আছে, তোমার পেটার মতো অর্গানাইজেশন আছে, অ্যামনেস্টি যারা এখন পালিয়ে গেছে ভারতবর্ষ ছেড়ে, সেরকম আছে বেশ কিছু তোমার এনজিও অর্গানাইজেশন আছে যারা কিন্তু এই
ডিপ স্টেটের টুল হিসেবে কাজ করে। তুমি দেখবে হঠাৎ করে গত কয়েক বছর ধরে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ায়, তারা কি না, তারা নাকি ফ্যাক্ট চেকার। তাদের ক্রেডেন্সিয়াল কি কেউ জানে না, কিন্তু তারা নাকি ফ্যাক্ট চেক করছে। না, কিন্তু আরেকটা জিনিস দীপ্তাশো দাস, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, এই যে যারা ফ্যাক্ট চেকার হিসেবে এই যে কাজটা করে এবং তার যারা লাফিয়ে পড়ে বিজেপি বা ভারতের বিভিন্ন যে রাষ্ট্রবাদী তাদের ফ্যাক্ট চেক করতে, আমি একবারও দেখলাম না এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো ফেক নিউজ ছড়ালেন, যতবার লোক খেপালেন, একটা ফ্যাক্ট চেকিং করতে তাদেরকে। তারা কি ঘুমিয়ে পড়েছেন? এরা চাইছে, দেখো ভারতবর্ষে এই যে বাংলাদেশের স্টাইলে বা আরবের স্টাইলে যে আরব বসন্ত আনা যাচ্ছে না বা মবক্রেসি তৈরি করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে ভারতবর্ষের একটা শক্তিশালী গণতান্ত্রিক ভিত। তুমি দেখো পাকিস্তানে গণতন্ত্র কখনোই টেকেনি, বাংলাদেশে গণতন্ত্র শেখ হাসিনার আমলে একটা শক্তপোক্ত জায়গায় গেছিল, বা তার আগে মুজিব চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাকে টিকতে দেওয়া হয়নি। ভারতবর্ষে কিন্তু সেই চেষ্টাটা কখনোই সফল হয়নি। কাজেই আজকে যখন তুমি দেখছো যে রাহুল গান্ধী একটা মিথ্যে ন্যারেটিভ বারে বারে ধরা পড়ে যাচ্ছেন, তারপরেও প্রচার করে যাচ্ছেন এবং এক শ্রেণীর মিডিয়া সেটাকে হাওয়া দিয়ে যাচ্ছে, এর মানেটা তোমায় বুঝতে হবে যে এরা চাইছে যে নতুন যে জেনারেশন, যে আপকামিং যে জেনারেশন আসছে, যাদের আমরা জেন জি বলছি বা তারপরের যে জেনারেশন, তাদের যেন ভারতবর্ষের গণতন্ত্রের ওপরে আস্থা তৈরি না হয় এবং তারা যেন সেই গণতন্ত্রের ওপরে আস্থাটা হারিয়ে ফেলে। তাহলে তখন এই যে যেমন একদিকে মণিপুর বা মিজোরামের মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আর একদিকে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এই রকম পরিস্থিতি সারা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হবে এবং যেখানে আইনের শাসন থাকবে না, গণতন্ত্র কি বলে কিছু থাকবে না, অর্থনীতি ভেঙে পড়বে, তখন ভারতকে ভাঙা সোজা হবে। এই যে জর্জ সোরস, এনার ইনভেস্টমেন্টগুলো কোন কোন জায়গায় আছে? এনার ইনভেস্টমেন্ট আছে স্পেস টেকনোলজিতে, যেখানে ইসরো এখন স্বনির্ভর। এনার ইনভেস্টমেন্ট আছে ডিফেন্স সেক্টরে, যে ডিফেন্সের আইটেম আমরা ইউএস থেকে নিতে চাইছি না। এনার ইনভেস্টমেন্ট আছে আইটি সেক্টরে, যে আইটি সেক্টরে ভারত এখন এতটাই এগিয়ে যাচ্ছে যে আমেরিকান যে কোম্পানি অ্যাকসেঞ্চার, আইবিএম এর মতো কোম্পানিরা বলো, তারা ভারতবর্ষের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে তাদের কাজে বলে যে জায়গাতে বসে রয়েছে, সেখানে গোটা পৃথিবীর একাধিক দেশের আইটি কাজগুলো হচ্ছে। আজকে দেখো চীনেরও একটা ডিপ স্টেট কিন্তু আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।